হ্যালো স্টুডেন্টস। তো আজ আমি আরেকটা সেশন নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। দেখতেই পাচ্ছ, এর আগে নদিয়া জেলার উপর একটা ভিডিও করে দিয়েছিলাম। আজ কিন্তু আমি এসেছি কোথায়, পূর্ব বর্ধমান জেলায়। মানে বর্ধমান জেলা দুটোই আমি করব, একটা পূর্ব বর্ধমান এবং একটা পশ্চিম বর্ধমান। তো দেখে নি, দেখতেই পাচ্ছ, এবং তার মধ্যে আমরা তার যা যা কি ফ্যাক্টস, কি কি বিখ্যাত জিনিস আছে না আছে সেসব নিয়ে আমরা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে জেনে নেবো। তো চলো শুরু করা যাক। আজকে আমরা শুরু করছি কি, বর্ধমান। তো প্রথমে শুরু করব পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান বাংলায় কি বলছে, পূর্ব বর্ধমানটাকে আমি একটু কালারটা একটু চেঞ্জ করে নি কালারে। সেটা হচ্ছে পূর্ব বর্ধমানকে আমরা কি বলে থাকি, চাষের জন্য। দেখতেই পাচ্ছ, পূর্ব বর্ধমানকে বাংলায় চালের ঝুড়ি বলে। বাংলায় চালের ঝুড়ি কিন্তু বলে, এটা অনেকেই জানে এবং অনেকেই জানে না কি, সেটাকে কিন্তু পূর্ব বর্ধমানকে বলা হয় বাংলায় চালের ঝুড়ি। বঙ্গের কৃষি কেন্দ্রস্থান উন্মোচন করে পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় খাদ্য উৎপাদক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে। পশ্চিমবঙ্গের মধ্যে কি বললাম, পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় খাদ্য উৎপাদক হিসাবে গুরুত্বপূর্ণ খাদ্য, যা রাজ্যের খাদ্য নিরাপত্তার জন্য অপরিহার্য। যা নিরাপত্তা খাদ্যের দিক থেকে, কারণ চালের ঝুড়ি যখন আমরা বলছি তার মানে আমাকে বুঝে নিতে হবে সেখানে কিন্তু চাল অর্থাৎ ধান চাষটা কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে। নেক্সট কি বলছে, পূর্ব বর্ধমানের পরিচয়। এবার আমরা একটু পরিচয় করে দেখি যে কি বলছে পূর্ব বর্ধমানের পরিচয়। অবস্থান রয়েছে পশ্চিমবঙ্গের মধ্য ভাগে কিন্তু অবস্থিত, অর্থাৎ দেখতেই পাচ্ছ, এটা যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বর্ধমানের ইস্ট বর্ধমান, পার্টিকুলারলি যে জায়গাটা হুগলি, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা দ্বারা কিন্তু সীমাবদ্ধ, ল্যান্ড বাউন্ডারিজ দিয়ে রয়েছে। মানে কোন কোন জেলা, সেটা রয়েছে হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া জেলা দ্বারা কিন্তু এটা আবদ্ধ রয়েছে। গুরুত্ব কি বলছে, এটি বিস্তীর্ণ কৃষি গুরুত্বের একটি জেলা। প্রথমেই বলেছি চালের ঝুড়ি যখন বলছি তাহলে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে যে ধান উৎপন্ন হয় সেটা আমাদের একটা বড় উদাহরণ। বাংলার খাদ্য উৎপাদনের হৃৎপিণ্ড। আবারও বলছি, বাংলা অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গের, কিন্তু গোটা পশ্চিমবঙ্গের খাদ্য উৎপাদনের হৃৎপিণ্ড বলা হচ্ছে কাকে, সেটা হচ্ছে পূর্ব বর্ধমানকে। তারপরে এবার ভৌগোলিক সুবিধা। প্রথমে আমরা তার ঠিকানা জেনে নিলাম, সে কোথায় আছে, তার ল্যান্ড বাউন্ডারি আশেপাশে হুগলি রয়েছে, নদিয়া রয়েছে, সেটা কিন্তু আমরা দেখে নিলাম। এইবার আমরা দেখব তার ভৌগোলিক গুরুত্ব। ভৌগোলিক গুরুত্ব বা ভৌগোলিক সুবিধা বলতে পারো, সেটাতে কি বলছে, বিস্তৃত এলাকা, অর্থাৎ পুরো এলাকাটা আমরা ম্যাপের মধ্যে দিয়ে তো দেখলাম, তো সেই এলাকাটা কত দূর অবধি ছড়িয়ে রয়েছে সেটা আমরা একটু দেখে নিই। বিস্তৃত এলাকা রয়েছে ৭,০২৪ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। নো ডাউট অনেকটাই বড় একটি এলাকা, এবং আমরা কিন্তু প্রত্যেকেই জানি বর্ধমান পূর্ব এবং পশ্চিম নিয়ে গঠিত, তার মানে তার এলাকাটা তো যথেষ্ট বড় হবে। ৭,০২৪ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এটি বিস্তৃত রয়েছে। বিস্তৃত এলাকা, খোলামেলা প্রান্তরগুলি, অবশ্যই খোলামেলা প্রান্তর রয়েছে এর মধ্যে। নেক্সট কি বলছে, অবশ্যই উর্বর মাটি কি রয়েছে, উর্বর মাটি, উৎপাদনশীলতা, উৎপাদনশীল মাটির রচনা বিভিন্ন ধরনের ফসলের বৃদ্ধি সমর্থন করে। অ্যাকচুয়ালি যেখানকার যে জেলা বলে না, মাটি ভালো তার সব ভালো। মাটি যদি তোমার ভালো হয়, ভালো ফলন হবে, ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি ঘটবে, সেখানকার প্রাকৃতিক পরিবেশও ভালো, তার মানে এটাই ইন্ডিকেট করে যে সেখানকার পরিবেশ কতটা ভালো। দেখো, একটা কোনো এলাকার মাটি ভালো হওয়ার জন্য প্রচুর পরিমাণে বায়ু চলাচল দরকার সেই মাটিতে, এবং সেখানে আশেপাশে কলকারখানা থাকলে সেই চাষের জমি কিন্তু এফেক্টেড হয়, সেটা একটা পয়েন্ট। দেন সেখানে বৃষ্টি বাদলা বা যেটাকে আমরা বলি জলবায়ুটা কিরকম সেটাও কিন্তু পড়ছে। এবার তারপরে কি বলছে, উর্বর সমভূমি। সমভূমি যদি উর্বর না হয় তাহলে কি আর ভালো চাষ সম্ভব? সম্ভব নয়। তাই কিন্তু উর্বর সমভূমি, প্রাধান্য বিস্তারকারী সবুজ সমভূমি রয়েছে, বিস্তৃত কৃষির জন্য কিন্তু এটা আদর্শ। নেক্সট,
নেক্সট চলে আসো আবহাওয়া, যেটা নিয়ে আমি একটু আগেই বললাম। আবহাওয়া ভালো না হলে সেখানে কোনো কিছু কখনোই ভালো হবে না। আবহাওয়া এবং জলবিজ্ঞান কি বলছে? আবহাওয়া এবং জলবিজ্ঞানে পূর্ব বর্ধমান একটি উষ্ণমণ্ডলীয় জলবায়ু। উষ্ণমণ্ডলীয় জলবায়ু কারণ কিছু কিছু ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানবে, এই যে ধান চাষের কথা বললাম, তার জন্য একটা অনুকূল পরিবেশ দরকার। আমরা বলি না যে কৃষি চাষবাসের ক্ষেত্রে একটা অনুকূল পরিবেশ দরকার, বা ধান চাষের জন্য কিরকম জলবায়ু হলে ভালো হয়, বা আখ চাষের জন্য কিরকম জলবায়ু হলে ভালো হয়, পার্টিকুলার আলাদা আলাদা ভাগ রয়েছে। পূর্ব বর্ধমানে একটি উষ্ণমণ্ডলীয় জলবায়ু, প্রচুর জল সম্পদের সুবিধা পাওয়া যায়। প্রচুর জল সম্পদের কিন্তু সুবিধা পাওয়া যায়, যা কৃষির জন্য পরিপূর্ণ শর্ত তৈরি করে। যা কৃষির জন্য কিন্তু পরিপূর্ণ শর্ত তৈরি করে, পরিপূর্ণ শর্ত তৈরি করে। তারপরে কি বলছে? তারপরে বলছে যে ঋতু চিত্রময় আবহাওয়া বিভিন্ন ধরনের ফসল চাষকে সমর্থন করে, বিভিন্ন ধরনের ফসল চাষকে সমর্থন করছে। তারপরে কি বলছে? যথেষ্ট বৃষ্টি, মানে বৃষ্টিপাত প্রপার হচ্ছে না, আমি যেটা বললাম জলের প্রয়োজন। বার্ষিক গড় 1400 মিলিমিটার, কত? 1400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে। মহানদী সম সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, তোমরা প্রত্যেকেই জানো যেখানে নদী রয়েছে, নদী ছাড়া কোনো জায়গার কোনো ভূমি প্লাবিত হবে না, তার উর্বরতাও বৃদ্ধি পাবে না। তাহলে আমাদেরকে সেটার জন্য তো নদ নদী সম্পর্কে জানতে হবে, যে সেখানের মূল নদী কি। সেখানে কিন্তু দামোদর এবং অজয় নদী রয়েছে সব থেকে, এবং সরো অফ বেঙ্গল আমরা কাকে বলে থাকি? সরো অফ বেঙ্গল কিন্তু আমরা দামোদরকে নদী বলা হয় না, দামোদরকে কিন্তু নদ বলা হয়ে থাকে। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এই সেশনটার নিচে যে দামোদরকে কেন নদী নয়, কেন নদ বলা হয়। তারপরে কি বলছে? চ্যানেল নেটওয়ার্ক প্রস্তুত ডিভিসি, অর্থাৎ চ্যানেল নেটওয়ার্ক কি বলছে? সেটা হচ্ছে প্রস্তুত ডিভিসি খালের ব্যবস্থা, প্রস্তুত ডিভিসি খালের ব্যবস্থা এবং জল সরবরাহকে নিশ্চিত করছে, জল সরবরাহটাকে কিন্তু নিশ্চিত করছে। নেক্সট কি বলছে? ওই ডিভিসি মানে জানো যেখানে জল বাঁধ তৈরি করা হয়, বাঁধ দিয়ে জলটাকে আটকে রাখা হয় এবং সময় সুযোগ মতো সেই জল ছাড়া হয়, এবং সেই ছাড়ার সময় জলের একটা স্পিড তৈরি হয়, সেখান থেকে জলবিদ্যুৎ তৈরি করার কিন্তু তৈরি দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা ডিভিসি আমরা বলে থাকি, সেখান থেকে তৈরি হয়েছে। এবার রাইস বোল কোর, আমরা প্রথমেই বলেছি চালের ঝুড়ি বলা হয়, তাহলে সেটা কেন বলা হয়, কিভাবে বলা হয় সেটা একটু দেখে নিই। সর্ববৃহৎ অবদানকারী বঙ্গের চালের জন্য মূল জেলা, প্রথমেই বলছে। প্রাধান্য বিস্তারকারী প্রজাতির সমূহ, প্রধানত কি ধরনের চাষ হচ্ছে সেখানে? শীতকাল, এবং যেটা হচ্ছে মূলত শীতকালে আমন ধান এবং গ্রীষ্মকালে বোরো ধান চাষ হয়। শীতকালে আমন ধান এবং গ্রীষ্মকালে বোরো ধান কিন্তু চাষ হয়। উচ্চ উৎপাদন, প্রতি বছর 1.8 মিলিয়ন টনেরও বেশি, 1.8 মিলিয়ন টনেরও বেশি কিন্তু ফলন পাওয়া যাচ্ছে। রাজ্যের উৎপাদন যদি বলা হয়, পশ্চিম বাংলার মোট চালের যে সমস্ত চালের সোর্স রয়েছে, সেই চালের মধ্যে কিন্তু 12% এইখান থেকেই পাওয়া যাচ্ছে, মানে অনেকটাই হিউজ যত শতাংশ আমরা দেখেছি। এবার বৈচিত্র্যময় কৃষি, যেটা প্রথমেই বললাম বৈচিত্র্যতা, তার মধ্যে লক্ষ্য রয়েছে বৈচিত্র্যময় কৃষির মধ্যে কি বলছে? ভারতের বাইরে পূর্ব বর্ধমানের বিভিন্ন প্রয়োজনীয় ফসল, যেমন পারঙ্গাম, যা বাংলার খাদ্য নিরাপত্তাকে শক্তিশালী করেছে। দেখতে পাচ্ছ এটাকে মিষ্টি আলু সম্ভবত বলে, যেটা হচ্ছে আলু 2.5 মিলিয়ন আলু তৈরি হচ্ছে বার্ষিক, 2.5 মিলিয়নের উপরে। শীর্ষে রয়েছে আলু র্যাঙ্কিং এর জন্য শীর্ষ জেলা উৎপাদকগুলির মধ্যে এটি একটি। আর গম বলছে খাদ্য বিশেষজ্ঞদের প্রধান অবদানও কিন্তু গম চাষের মধ্যে রয়েছে। সরিষা রয়েছে, এছাড়াও কিন্তু ডাল, সবজি এসবও চাষ হচ্ছে। ম্যাক্সিমাম পরিমাণে যেটা রয়েছে সেটার ভাগটা আমরা একটু দেখে নিলাম। কৃষিকাজের পদ্ধতি এবং উদ্ভাবন, পূর্ব বর্ধমানের কৃষি সফলতা ঐতিহ্যবাহী জ্ঞান, আধুনিক কৌশলগুলির একটি মিশ্রিত নিহিত হয়, যা উচ্চ ফলন নিয়ে হয় আধুনিক গ্রহণ,
আধুনিক উন্নত চাষ পদ্ধতি, উন্নত সেচ ব্যবস্থা, 85% বেশি জমি সেচ দেওয়া হয়েছে এবং HYB ব্যবহার করা, উচ্চ ফলনশীল জাত ব্যাপকভাবে ব্যবহার করা, দক্ষ কৃষকরাও কিন্তু এর অন্যতম কারণ। এলাকার অর্থনৈতিক যে ভূমিকা বা প্রেক্ষাপট যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে কৃষি পূর্ব বর্ধমানে অর্থনৈতিক অগ্রগতি হিসাবে কাজ করে, কর্মসংস্থান সৃষ্টি করেছে সংশ্লিষ্ট শিল্পগুলি দ্বারা। এখানে একটা ট্যালি করেছি, বুঝতেই পারছো, কাজের নিয়োগ এবং জনশক্তি পপুলেশন রয়েছে, জিডিপির অবদান যেটা আমরা গ্রস ডোমেস্টিক যেটা বলে থাকি জিডিপির হার, সেটার ভাগ এইটুকুনির মধ্যে রয়েছে হালকা, এবং কৃষি ভিত্তিক শিল্প কোথায় গড়ে উঠেছে সেটা কিন্তু এই পোর্শনটুকুর মধ্যে রয়েছে। ভালো করে দেখলে ম্যাপের মধ্যে কোথায় পশ্চিমবঙ্গ রয়েছে দেখতে পাচ্ছ, এই পশ্চিমবঙ্গের মধ্যে এই অংশে রয়েছে বর্ধমান, এবং সেই বর্ধমানটাকে কিন্তু এটা আমি দেখিয়ে দিলাম ছকের মধ্যে। এইবার চ্যালেঞ্জ এবং সুযোগ সেটা কি ধরনের জিনিস হতে পারে? পূর্ব বর্ধমানে পরিবেশগত চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু উদ্ভাবন এবং টেকসই প্রথার মাধ্যমে প্রবৃত্তির জন্য উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার প্রভাব, খরা এবং বন্যা, ওই যে আবহাওয়া ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে যে কোনো অনুকূল ভাবে তৈরি হওয়ার ক্ষেত্রে আবহাওয়াটা খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। মার্কেট অ্যাক্সেস, মূল্য শৃঙ্খলাকে উন্নত করা, কৃষি প্রক্রিয়াকরণ, নতুন শিল্পের জন্য সুযোগ করে দেওয়া, আর কি টেকসই কৃষি, ভারতবর্ষের প্রতিরোধ দক্ষতার উপর ফোকাস করা। পূর্ব বর্ধমান বাংলাকে টিকিয়ে রাখা, পূর্ব বর্ধমান বাংলাকে টিকিয়ে রাখা গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা লক্ষ লক্ষ মানুষকে খাদ্য সরবরাহ করছে, কৃষি উপস্থাপন করছে, উজ্জ্বল ভবিষ্যতে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য একটা ধারাবাহিকতাকে নিশ্চিত করেছে। আর এবার দেখবো আমরা পশ্চিম বর্ধমানের সাথেই জুড়ে আছে, প্রথমেই বললাম। এইবার আমরা একটু দেখে নিই, পূর্ব বর্ধমান মানেই বুঝলাম কৃষি, শিল্প এসব নিয়ে। এবার একটু দেখে নিই পশ্চিম বর্ধমান জেলায় কি কি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমেই বলছে পশ্চিম বর্ধমান বাংলার শিল্পের কেন্দ্র, বাংলার শিল্পের কেন্দ্র কিন্তু রয়েছে। এর আগে আমরা কি বললাম, একে বলেছিলাম চালের ঝুড়ি বলেছিলাম পূর্ব বর্ধমানকে, আর পশ্চিম বর্ধমানকে বলছি বাংলায় শিল্পের কেন্দ্র। পশ্চিম বর্ধমান 2017 সালে 7ই এপ্রিলে বর্মার পূর্বের জেলার থেকে গঠিত হয়েছে, দক্ষিণ মধ্য পশ্চিমের একটি কৌশলগত শিল্প কেন্দ্র হিসাবে দাঁড়িয়ে আছে। এটি প্রধানত ভারী শিল্প এবং মূল ক্ষেত্রগুলির আবাসস্থল, যা অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নকে চালিয়ে যাচ্ছে। জীবন শুরু এবং কৌশলগত অবস্থান, প্রথমেই বললাম এটা একটা শিল্প কেন্দ্রিক জায়গা, যেখানে প্রচুর প্রচুর শিল্প তৈরি হয়েছে। আসানসোল সদর দপ্তর, আসানসোল সদর দপ্তর হিসাবে এটি কাজ করেছে। আসানসোল প্রত্যেকেই জানো সেটা কোথায় রয়েছে, পশ্চিম বর্ধমানে। আর সেখানে কিন্তু উল্লেখযোগ্য রেলওয়ে শিল্প কেন্দ্র গড়ে উঠেছে, রেলওয়ে শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। সংক্ষিপ্ত শিল্প এলাকা হচ্ছে প্রায় 1603 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে কিন্তু এটি ক্ষুদ্র শিল্প অঞ্চল তৈরি করছে। অনুকূল লজিস্টিক্স, এটির অক্ষাংশ 23.7 ডিগ্রি উত্তরে এবং দ্রাঘিমাংশ যদি আমরা দেখি 47.1 ডিগ্রি পূর্বে পরিবহন ব্যবস্থাপনার জন্য কিন্তু অনুকূল। ঐতিহাসিক বর্ধমান এসেট, এটি কিন্তু বর্ধমানের সম্প্রতি একটি অংশ, যা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। বর্ধমান থেকেই তো তৈরি হয়েছে, পূর্ব এবং পশ্চিম লোকেশনের ভিত্তিতে তাদেরকে আলাদা করা হয়েছে, আর কিছুই না। একটা জায়গার বলে না যে একটা অনেক বড় জায়গা, সেই একটা জায়গাকে আমরা কন্ট্রোল করাটা একটু চাপে, সেই জন্য সেখানে যদি আমি একটু ভাগ ভাগ করে দিই তুলনামূলক একটু ইজিয়ার হবে ব্যাপারটা। প্রশাসনিক কাঠামো এবং নগর কেন্দ্র, প্রশাসনিক কাঠামো এবং নগর কেন্দ্র। কোর ইন্ডাস্ট্রিয়াল সেন্টার্স, কি বলছে, আসানসোল এবং দুর্গাপুর হলো মৌলিক শিল্প উপবিভাগ। প্রত্যেকেই নাম শুনেছো, প্রত্যেকেই নাম কিন্তু শুনেছো। মূল শহরগুলি প্রধানত পৌরসভাগুলির মধ্যে রয়েছে আসানসোল, দুর্গাপুর, কুলটি। মানে এই প্রত্যেকটা জায়গা কে না জানে বলো, সবাই জানে এখানে কিন্তু কলকারখানা রয়েছে প্রচুর। যেখানে ওই দিকটায় দেখলাম আমরা কৃষি প্রধান, সেখানে পশ্চিম ভাগে আমরা দেখছি কি শিল্প নির্ভর, সেখানে কলকারখানা তৈরি হয়েছে। এবং রানীগঞ্জ, ওয়ান অফ দা
ফেমাস। দেখবে অনেকে যারা তোমরা পরীক্ষা দিতে যাও বর্ধমানের দিকে পড়ে, বর্ধমান ঢোকার আগে কিন্তু দূর থেকে দেখবে, যদি ট্রেনে করে যাও রাতের দিকে হলে আরো বুঝতে পারবে, দিনের বেলা বোঝা যায় কম। ঠিক বর্ধমান ঢোকার আগেই দুর্গাপুরের ওইরকম আগে আগে ধরো বর্ধমানের পরে, হ্যাঁ পরবর্তী অংশে ধরো দুর্গাপুরের ওই ওই জায়গাগুলোর এলাকায় কিন্তু ঘুরতে গেলে দেখা যায় কত কলকারখানা তৈরি হয়ে আছে, এবং ট্রেন থেকে সেটা খুব ভালোভাবে কিন্তু দেখতে পাওয়া যায়, ট্রেন থেকে সেটা খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। এবং তার সাথে সাথে এবার দেখছি উচ্চ জনসংখ্যার ঘনত্ব। এবার কি হচ্ছে, সেই সব জায়গায় যখন কলকারখানা তৈরি হচ্ছে, প্রচুর মানুষকে সেখানে কাজের জন্য থাকতে হচ্ছে, পাশাপাশি অনেকে তার ফ্যামিলি নিয়ে সেখানেই সেটেল হচ্ছে, তো জনসংখ্যা বৃদ্ধি তো পাবেই। শহরের শিল্প অঞ্চলগুলিতে জনসংখ্যার ঘনত্ব অবশ্যই বেশি থাকবে। প্রশাসনিক সহায়তা, মূল প্রশাসনিক সেবামূলক সকল শিল্প কার্যক্রমকে কিন্তু এটি সমর্থন করছে। নেক্সট, ভৌগোলিক যেই সুযোগ বা সুবিধা বলতে পারো, সেটার ক্ষেত্রে যদি দেখি, প্রাকৃতিক সম্পদ কি বলছে, আঁকাবাঁকা ভূমি, বিচারগুলি ঢালু, মানে ওটা যতটাই কি বলবো প্রতিকূল চাষবাসের জন্য, মানে অনুকূল চাষবাসের জন্য, আর ঠিক এই দিকটাতে দেখবে এখানে শিল্প কলকারখানা বা সমতল ভূমি পাওয়া যাচ্ছে না। তো এইভাবে কিন্তু একটা ডাইভার্সিটি তৈরি করেছে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের মধ্যে। ফিচারগুলি ঢালু উচ্চভূমি এবং সমৃদ্ধ ল্যাটেরাইট মৃত্তিকা রয়েছে। গুরুতর নদীগুলোর মধ্যে কি রয়েছে, দামোদর, বারাকর নদীর জল এবং পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঋতু বৈচিত্র্য, জলবায়ু, গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া, এখানে কত কি দেখা যায়, গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া গ্রীষ্ম শিল্পকে কার্যকলাপ সমর্থন করেছে। আর যথেষ্ট বৃষ্টি, ওই অংশের বৃষ্টিপাতটা বেশি ছিল, এখানে একটু তুলনামূলক কম, প্রায় 1200 মিলিমিটার গড় বৃষ্টিপাত জল ও নিবিড় শিল্পকে সমর্থন করছে। যেই সমস্ত শিল্পগুলি কি ওয়াটার বেসড, জল ভিত্তিক কলকারখানা মানে তৈরি হচ্ছে, সেখানে কিন্তু জল অপরিহার্য প্রয়োজন পড়বেই পড়বে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ মেজর ক্রপস ইন ওয়েস্ট বর্ধমানে, পশ্চিম বর্ধমানে প্যাডি চাষ হচ্ছে, বিট গম চাষ হচ্ছে, আলু হচ্ছে 10% এবং সর্ষে কিন্তু চাষ হচ্ছে কত, 20% চাষ হচ্ছে, ঠিক আছে। চলো, এটি একটি শিল্প শক্তির উত্তরাধিকার, মানে রানীগঞ্জের কয়লা খনি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট আমরা যেখানে দেখবো। ভারতের সর্বাপেক্ষা পুরনো বাণিজ্যিক কয়লা খনি, যা 1774 সাল থেকে সক্রিয়। কতটা প্রাচীন তাহলে একবার ভাবো। মৌলিক খাতগুলো লৌহ, ইস্পাত এবং বিদ্যুৎ খাতের জন্য ভিত্তি স্থাপন করেছে। আর কি প্রাথমিক শিল্পায়নে কি বলছে, প্রশাসনিক কাঠামো এবং নগর কেন্দ্র, কিন্তু গড়ে উঠেছে। বর্ধমান এসএসটের ভূমিকা, বর্ধমান বাংলায় শিল্পের দ্রুত উন্নয়নকে সহায়তা করছে। দেন প্রশাসনিক কাঠামো যদি আমরা একটা স্টেপ বাই স্টেপ দেখি, কয়লা খনন, ইস্টার্ন কোয়ালফিল্ডস লিমিটেড, নামটা মনে রাখবে, ইস্টার্ন কোয়ালফিল্ডস লিমিটেড, যেটাকে ইসিএল আমরা বলি, কোলফিল্ড ইসিএল নাম অনেকেই শুনেছো, অনেকগুলি খনি পরিচালনা করে। স্টিল উৎপাদন, বর্ণপুরের আইপিএসসি স্টিল প্ল্যান্ট, SAIL, এটাও শুনেছ, এর 2.5 মিলিয়ন টন প্রতি বছর ক্ষমতা রয়েছে। কি তৈরি করছে, স্টিল উৎপন্ন করছে। বিদ্যুৎ উৎপাদন, দুর্গাপুরের তাপবিদ্যুৎ কেন্দ্র ডিভিসি, ওই যে বললাম জলবিদ্যুৎ থেকে তাপবিদ্যুৎ সবই উৎপন্ন হচ্ছে। মেটিয়াতে কিন্তু টিপিএস একত্রে প্রায় 2300 মেগাওয়াট ইলেকট্রিসিটি সরবরাহ করছে। বিভিন্ন উৎপাদন আর কি বলছে, এখানে প্রকৌশল, রাসায়নিক এবং সিমেন্ট শিল্পকে প্রাধান্য দেওয়া হয়েছে। কলকারখানা মানে কোন জায়গায়, কি আমি না পার্টিকুলার একটা মানে তোমাদের একটা ধারণা দিলাম যে কোন কোন প্রশ্নের জন্য কেন কি কারণে বিখ্যাত। দেন চলে আসো, আর মূল শিল্প কেন্দ্র এবং প্রধান খেলোয়াড়রা কি রয়েছে, আসানসোলের দুর্গাপুর অঞ্চল বহুজাতিক শিল্পের সাথে একটি প্রধান উৎপাদন ক্লাস্টার। দুর্গাপুর শিল্প এলাকা, অয়েল স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এর আয়োজন করে থাকে। বার্নপুরে রয়েছে আধুনিকৃত ISCO স্টিল প্ল্যান্ট,
AIL এর বাড়ি সেটাও রয়েছে। রানীগঞ্জ কয়লা খনি ECL এর জন্য এটি মূল কার্যক্রম অঞ্চল, যেখানে 100টিরও বেশি খনি রয়েছে। কয়লা খনি, অবশ্যই কয়লা খনি। ব্যক্তিগত বিনিয়োগ কি বলছে, সেখানে মুখ্য খেলোয়াড়দের মধ্যে আছেন এসআর এবং জিন্দাল স্টিল। খেলোয়াড় মানে কিন্তু যারা বিজনেসম্যানের কথাই বলছে, ঠিক আছে, এসআর এবং জিন্দাল স্টিল পাওয়ার। দেন বলছে শক্তিশালী সংযোগে যে অবকাঠামো সড়ক নেটওয়ার্ক, কোন সড়কের সাথে যুক্ত করছে, NH-19 এবং গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, আমরা যেটাকে বলি জিটি রোড, জিটি রোড বলে থাকি, বিশ্বজুড়ে বিস্তৃত। রেল সংযোগ কি বলছে, আসানসোলের একটি প্রধান রেলওয়ে বিভাগ যা বিস্তৃত নেটওয়ার্ক গুলি নিয়ে যুক্ত। এয়ারপোর্ট কাজী নজরুল ইসলাম, বিমানবন্দর পণ্য এবং যাত্রীদের সাহায্য করে। পাওয়ার গ্রিড, স্থানীয় তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ করা হয়। নেক্সট, বিনিয়োগের সুযোগ এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি কি বলছে, শিল্প পার্কগুলি, WBIDC নতুন শিল্প অঞ্চল তৈরি করছে। ব্যবসার পরিচালনা সহায়তা, সরকারের বিনিয়োগের আকর্ষণ মনোনিবেশ করছে, যেখানে শিল্প তৈরি হবে তখন তো সরকার ভাবেই না এখানে আমরা কোনোভাবে ইনভেস্ট করলে কোনো লাভবান হবো কিনা। দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষিত শিল্প দক্ষ জনশক্তির জন্য উদ্যোগগুলি তৈরি করছে। লজিস্টিক হাব, কৌশলগত অবস্থান, তারপরে গুদামজাতকরণের বৃদ্ধিকে এটাকে বাহবা দিচ্ছে। উদীয়মান খাতগুলো আইটি, IITS এবং সবাই জানো দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং কলেজ, এগুলো ওই হাবগুলো ওখানেই গড়ে উঠছে, এই বর্ধমানের ওই এলাকাতে। দেন কি বলছে, প্রমাণিত ট্র্যাক রেকর্ড, শিল্প কৌশলের শতাব্দীর এটা উৎকর্ষ রয়েছে। প্রকৌশলগত সুবিধা, প্রধান অবস্থান এবং সমৃদ্ধ সম্পদ। অবকাঠামো একদম সম্পূর্ণ স্পষ্ট একটা নেটওয়ার্কিং রয়েছে। অবিরাম বিনিয়োগ, জনসাধারণ বেসরকারি খাতে একটা সমর্থন রয়েছে। টেকসই প্রবৃদ্ধি, যা প্রধান শিল্প কেন্দ্র হতে পারে বা হতে প্রস্তুত। আচ্ছা, এইটাই ছিল তোমাদের বর্ধমান ভিত্তিক কিছু জিনিস তোমাদের সাথে, সেটাই আমি একটু শেয়ার করলাম। এটা একটা ইনফরমেশন বলতে পারো, কারণ ওইভাবে আমরা এই সাইটগুলো তো দেখিনি বা জানি অনেকেই, জাস্ট ছোট্ট করে একটা আলোচনার মাধ্যমে চেষ্টা করলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেন যারা নতুন রয়েছে চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। দেন শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের এই সেশনটা কেমন লাগলো। তো তোমাদের সাথে আবার আমার দেখা হবে একটা ক্লাসে। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।